তাহলে আমার এক নম্বর কারণ আবার একজন বলেন। মামলা ন্যায় বিচারের কারণ। স্থানান্তরের এক নম্বর কারণ কি বলেন? ন্যায় বিচারের কারণে মামলা স্থানান্তর। না, এভাবে হবে না। তাহলে এক ন্যায়সঙ্গত নাম্বার ও কারণ হচ্ছে নিরপেক্ষ হাইকোর্ট অনুসন্ধান বা বিচার পাবেন না। পাবেন না, হ্যাঁ, এরকম এটা যদি মনে এভাবে করে বলতে হাইকোর্ট হবে। বিভাগ। আপনি বইয়ের ভাষায় না বুঝলে, আপনি মানে বইয়ের ভাষা বলতে কি, বইয়ে যা আছে ওই মিনিংটা না বুঝলে কিন্তু আপনি এমসিকিউ ধরতে পারবেন না। আর দুই নম্বর কি? স্যার আইনের প্রশ্নে মানে জটিলতা যদি থাকে সেই আইনের ক্ষেত্রে। জটিলতার প্রশ্ন উদ্ভাবন হলে স্যার। হ্যাঁ। আর তিন নম্বর কি? যে স্থানে আর কি যে অপরাধটা সংঘটিত ঘটনাটা হয়েছে সংঘটিত সেই স্থান হ্যাঁ, পরিদর্শনের ব্যাপারটা। পরিবেশ। হ্যাঁ, অনুসন্ধান বা বিচারের জন্য যদি প্রয়োজন হয়। হ্যাঁ, ভেরি গুড। আর এর পরেরটা কি? পক্ষ বা সাক্ষীদের। কোনো অসুবিধা সুবিধা। হলে স্যার। সাক্ষীদের জি, সুবিধার্থে আর কি যে কোনো জায়গায় আর কি করতে পারে সেটা। জি। সাক্ষীদের এরপর সুবিধার্থে। এর পরেরটা কি? ন্যায় বিচারের উদ্দেশ্যে এর উদ্দেশ্য। আর কি। ন্যায় বিচারের জন্য এই আদেশ দিতে পারে। ওকে। দুই নম্বরে জি কোনো স্যার, এমসিকিউ হাইকোর্ট বিভাগ। আমাদের আছে কিনা দেখেন তো। দুই নম্বরে কোনো এমসিকিউ মনে হয় নাই। তিন নম্বরে কোনো এমসিকিউ আছে কিনা দেখেন তো। স্যার যে হাইকোর্ট নিম্ন আদালতের যে রিপোর্টটা আর কি করবে সেটা এমসিকিউ হিসেবে নেওয়া যায়। এই অর্ডারটা দিতে পারে হাইকোর্ট তিনটা ওয়েতে। একটা হচ্ছে নিম্ন আদালতের রিপোর্ট অনুসারে, দুই হচ্ছে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের আবেদন ক্রমে, তিন দিতে পারে শতপ্রবৃত্ত হইয়া। শতপ্রবৃত্ত ইংরেজি কি? শতপ্রবৃত্ত হয়ে ইংরেজি কি? মুক্তি আপু কই? সুমোটু হইয়া। সুমোটু হইয়া অর্থাৎ শতপ্রবৃত্ত হইয়া। ঠিক আছে। জি স্যার। হ্যাঁ। এরপরে 4 নম্বর, এই ধরনের ট্রান্সফার পিটিশনটা কিভাবে করতে হবে? মোশন আকারে করতে হবে। কি আকারে করতে হবে? মোশন। মোশন আকারে করতে হবে। স্যার মোশনটা কি? মোশন হচ্ছে হাইকোর্টে যে অরিজিনাল মামলাটা করি আমরা, সেটাকে ওখানে আমরা ফাইলিং বলি না, জজ কোর্টে। জি স্যার। হম। জজ কোর্টে আমরা ফাইলিং বলি না, এটা জি জি স্যার। এখানে স্যার। আমরা মোশন বলি। ওখানে ফাইলিং, এখানে আমরা কি বলি? মোশন। মোশন। ঠিক আছে। আচ্ছা। এরপরে 5 নম্বরে কোনো এমসিকিউ আছে কিনা দেখেন তো। উল্টো পাল্টা মামলা করলে ক্ষতিপূরণের একটা আদেশ দিতে পারে। এক কথায় যদি বলি, যদি আপনি উল্টো পাল্টা মামলা করেন তাহলে আপনাকে ক্ষতিপূরণের কি দিতে পারে? আদেশ দিতে পারে। ক্ষতিপূরণের একটা আদেশ দিতে পারে। এতটুকু শেষ। এরপর একটা কোনো এমসিকিউ আছে কিনা দেখেন তো। যদি এ ধরনের আবেদন করেন তাহলে এটার নোটিশ কারে দিতে হবে? পিপি কে দিতে হবে। পাবলিক প্রসিকিউটরকে দিতে হবে। দিতে হবে, ঠিক আছে। আর 24 ঘন্টা না দেওয়া আকারে পর্যন্ত এ ধরনের মামলায় কোনো অর্ডার দেওয়া যাবে না। যাবে না। ভেরি গুড। এরপরে ক্ষতিপূরণ বাবদ কত টাকা ফাইন দিতে পারে? যদি দেয় ক্ষতিপূরণের যদি আদেশ দেয় তাহলে কত টাকা দিবে?
তাহলে কত দেখেন, আবেদন যদি স্যার এক অগ্রাহ্য হাজার করে। টাকা 1,000 টাকা, স্যার, 1,000 টাকা 1,000 অনলি। টাকা। হ্যাঁ, এতটুকুই। ওই বাকিটা হচ্ছে মুসলেখা দুসলেখা, ওইদিকে আর যাবো না, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আপনি এমসিকিউ হিসেবে রাখেন। তাহলে এখন আমরা আবার একটু রিভিউ করি সবাই। টোটাল উপধারা কয়টা? 10টি, স্যার। টোটাল 10টি, 10টি। স্যার। কয়টি? 10টি। 1 নম্বর 4টা কারণ আমাকে বলেন একজনে, 4টি বা 5টি কারণ কে বলতে পারবেন? স্যার 1 নম্বরে বলছে ন্যায়সঙ্গত বা নিরপেক্ষ যদি অনুসন্ধানের বা বিচার পাওয়া না যায় সেই ক্ষেত্রে আর কি আহ করতে ন্যায়সঙ্গত পারে। নিরপেক্ষ অনুসন্ধান বা বিচার যদি না পান তাহলে আপনি এটা দিতে পারবেন এক। হ্যাঁ, ভেরি গুড। 2 নম্বর। যদি আইনের কোনো আইনে জটিল প্রশ্ন আইনে থাকে সেই জটিলতার ক্ষেত্রে। প্রশ্ন উত্থাপন হলে ভেরি গুড। 3 নম্বর। যে স্থানে ঘটনাটি সংঘটিত হয়েছে সেই স্থানে পরিদর্শনের অনুসন্ধান বা বিচারের জন্য যদি প্রয়োজন মনে হয়। প্রয়োজন চার মনে হয়। নম্বর জি, স্যার। জি স্যার। পক্ষ উভয় সমূহ পক্ষ বা 4 নম্বরে শুদ্ধ হলে। বলছে যে সাক্ষীদের সাক্ষীদের। সুবিধার্থে যেটা আর কি জি, হবে সেটা। স্যার। জি, অসুবিধা হইলে তাহলে এই আদেশ দিতে পারে। আরেকটা ন্যায় বিচার উদ্দেশ্যে আদেশ দিতে পারে। ওকে। এরপরে এমসিকিউ হচ্ছে, এই অর্ডারটা কয়টা ভাবে এটা ইয়ে করতে পারে, কয়টা কয় ভাবে এই ইয়েটা আসতে পারে, এই অর্ডারটা দিতে পারে, কয় কয় ভিত্তিতে 3 ভাবে স্যার। আবেদনটা আসতে পারে? 3 ভাবে, কি কি? নিম্ন আদালতের রিপোর্টের ভিত্তিতে, স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের আবেদনের ভিত্তিতে, আর স্বপ্রবৃত্ত অথবা হয়ে। অত শতপ্রবৃত্ত হয়ে মানে হাইকোর্ট নিজে নিজেই যদি মনে করে নিজে এই নিজেই সিদ্ধান্ত। জি, পারে এটা। আচ্ছা, এখন এই আবেদনগুলা কি আকারে করতে হবে হাইকোর্টে? স্যার মোশন আকারে। মোশন মোশন আকারে আকারে। করতে হবে, স্যার। ভেরি গুড। আচ্ছা, এখানে যদি উল্টাপাল্টা মামলা করেন তাইলে একটা জরিমানা দিতে পারে, তাই না? 1,000 টাকা। 1,000 ক্ষতিপূরণ টাকা জরিমানা দিতে পারে। টাকা 1,000 টাকা। কতক্ষণ সময়ের ভিতরে এই অর্ডারটা দিতে পারবেন না? কত সময় পরে গেলে তারপরে দিতে 24 পারবে? 24 ঘন্টা, 24 চব্বিশ ঘন্টা, ঘন্টার আচ্ছা, স্যার। ভিতরে কোনো অর্ডার দিতে পারবে না, এরপরে গেলে অর্ডার দিতে পারবে। কে বুঝেন না একটা হাত তোলেন এতটুকু পর্যন্ত। যে বুঝেন না সে হাত তোলেন, তাহলে আমি আবার ক্লাস নেব। বলেন বুঝছেন কিনা। যদি বুঝেন তাহলে নেক্সট। আমি আশা করি অনেক সহজ করে দিচ্ছি, এটা না বোঝার কিছু নাই। ভেরি গুড, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, এবার ওই দায়রা আদালতে যান। এখানে শুধু দুইটা এমসিকিউ দায়রা আদালত। একটা হচ্ছে সে ন্যায় বিচারের জন্য এই কাজটা পারবে দায়রা আদালত, কথাটা দেখেন মনোযোগ দিয়া। 526-এর বিতে দেখেন। 526-এর খতে বলা আছে স্যার। জি, একে বলা আছে, শুধুমাত্র যদি মনে করে সে ন্যায় বিচারের জন্য এই আদেশ দেওয়া দরকার তাহলে সে এই আদেশ দিবে। আরেকটা এমসিকিউ, ওই যে আগে তো তিনটা রিপোর্ট, তিনটার ভিত্তিতে অর্ডারটা দিছিল, আর এখানে কিন্তু একটা অর্ডার বাদ গেছে। মেহেন্দিকার, আপনি খেয়াল করেন এটা। অধস্তন আদালতের রিপোর্টের ভিত্তিতে অথবা নিজের উদ্যোগে এই কাজটা, সেই অর্ডারটা দিতে পারে, কিন্তু একটা বাদ গেছে, সেটা কোনটা? ওই স্যার, ওই যে হলো ওই স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের যে আবেদন যেটা। না, আদালত রিপোর্টের ভিত্তিতে অথবা নিজের উদ্যোগে, তার মানে পক্ষের আবেদনের ভিত্তিতে এটা নাই। এটা হবে না। জি। হুম। আর এখানে শুধু আহ, কোন কোন গ্রাউন্ডসে এখানে এই অর্ডারটা সে দিবে দায়রা আদালত? ন্যায় বিচারের স্বার্থে স্যার। ন্যায় বিচারের সাথে, স্যার। জি। আর ওখানে কয়টা স্বার্থে? ওখানে ওই যে 4টা বা 5টা যেটা বলি স্যার সেটা। জি, ভেরি গুড, ভেরি গুড। এটা আপনারা পার্থক্য তো ধরে ফেলছেন।
এরপরে লিখেন স্যার কত লোকাল ইন্সপেকশন লিখেন। শাহিন কোত্থেকে আসলেন হঠাৎ, হঠাৎ হাজির হয়ে গেলেন? এতক্ষণ কই ছিলেন আপনি? স্যার লঞ্চে আছেন, বুঝছি বুঝছি, এই জন্য ওইভাবে পাচ্ছি না এই জন্য আপনাকে আমরা। আচ্ছা, লোকাল ইন্সপেকশন কোথায় বলা আছে? স্যার কত দাঁড়ায় আছেন স্যার? স্যার প্রশ্নটা কি বলছে স্যার? সরজমিনে পরিদর্শন। 539 বি। ও স্যার সরজমিনে বলবেন স্যার 539 স্যার। হ্যাঁ, 539 বি। 539 বি না? জি স্যার। আচ্ছা, আরেকটা কথা বলেন, স্থানীয় অনুসন্ধান কোথায় বলা আছে সিআরবিসির? সুমাইয়া বলেন। সুমাইয়া না পারলে বকুল আপু মুক্তি আপু বলেন, বকুল বলেন। স্থানীয় অনুসন্ধান কোথায় বলা আছে? লোকাল ইনকোয়ারি। স্যার এটা কোনগুলো? হচ্ছে 148 একশো ধারাতে বলছে, একশো 148 আটচল্লিশ ধারা। 148 স্যার সরজমিন ইনকোয়ারি কথা বলা আছে। ভেরি গুড, এক্সেলেন্ট। আর এখানে কি বলা আছে? লোকাল। সরজমিনে পরিদর্শন আর একটা লোক সরজমিনে ইনকোয়ারি, একই তো আচ্ছা, স্যার। একই নাকি? একই হয়? ভাষাগত কোনো না না পার্থক্য স্যার স্যার, নাই? না স্যার, স্যার অবশ্যই স্যার এখানে হচ্ছে ভাষাগত পার্থক্য আছে। স্থানীয় অনুসন্ধান, আর এখানে বলছে যে সরজমিনে পরিদর্শন, যেটা হচ্ছে ওই যে ইয়া, মানে একদম সরাসরি জমিনে যায় যেটা আর কি অনুসন্ধান করে আচ্ছা, এইটাতে কে রিসিভার। যাবে? এই যে 539-এর এই রিসিভার যে যাবে। বি, এখানে কে যাবে? জজ সাহেব যাবে নাকি আপনারা যাবেন, উকিলরা যাবেন, কারা যাবে? স্যার এখানে তো রিসিভার যাবে। হ্যাঁ, কে রিসিভার। যাবে? কে যাবে? 539-এর বিতে কে যাবে? ম্যাজিস্ট্রেট। স্যার জজ বা ম্যাজিস্ট্রেট যেতে পারে, পক্ষসমূহকে নোটিশ দিয়ে এরপরে যাবে। গিয়া উনি কি করবে? এখানে যাবে হচ্ছে এই কোনো অনুসন্ধান, বিচার বা কার্যধারার যে কোনো পর্যায়ে, কথাটা মনে রাখবেন, অনুসন্ধান, বিচার বা কার্যধারার যে কোনো পর্যায়ে কোনো জজ বা ম্যাজিস্ট্রেট পক্ষসমূহকে নোটিশ দিয়া এটা সে অভিযোগ করে উঠতে আছে, অনুসন্ধান বিচার কোনো সাক্ষ্য যথাযথভাবে উপলব্ধি করিবার যদি প্রয়োজন মনে করে তাহলে কোন স্থান সফর ও পরিদর্শন করতে পারেন এবং অনাবশ্যক বিলম্ব ছাড়া উক্ত পরিদর্শন বা সফরের দৃষ্টিকোণে প্রাসঙ্গিক স্মারকলিপি প্রস্তুত করতে হবে। একটা গিয়ে উনি কি করবে? স্মারকলিপি প্রস্তুত করবে। ওই স্মারকলিপি মামলার নথির অংশ হবে। আর পাবলিক প্রসিকিউটর ফরিয়াদি অথবা আসামি চাইলে একটা নকল বিনামূল্যে দিতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, চাঞ্চল্যকর কিছু যদি মামলা হয়, এই মামলাগুলোতে জজ সাহেব যদি মনে করে যে না, এই ঘটনা আমি সরজমিনে যদি না যাই এবং আমি যদি ঘটনার স্পটটা যদি না দেখি তাহলে আমি এখান থেকে বৈশা বিচার করতে পারবো না। তাহলে আমাকে সরাসরি স্পটে গিয়ে দেখতে হবে ঘটনাটা কেমনে সংঘটিত হয়েছে, কোন দিক থেকে, আপনার ওই যে চৌহদ্দিটা কি, টোটাল স্পটটা সম্পর্কে তার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে। এই ধরনের একটা মামলায় অনেক সময় জজরা গেছিল, কোন মামলায় গেছিল কে বলতে পারবে? বেশ কয়েকটা চাঞ্চল্যকর মামলায় বাংলাদেশে জজ সাহেব নিজেই ঘটনাস্থলে গিয়া সরাসরি স্পটে দেখছে কিভাবে ঘটনাটা সংঘটিত হয়েছে এবং তারপরে সে বোঝার চেষ্টা করছে যে না, কিভাবে কারা ঘটনাটা ঘটছে। এটাই হচ্ছে সেটা, সরজমিনে পরিদর্শন। একদম এটাকে সরজমিনে মানে জজ সাহেব নিজেই ওই জায়গায় চলে গেছে।
স্যার বলতে পারতেছি না। আচ্ছা, এটা হচ্ছে অনেক বেশ কয়েকটা মামলায় গেছিল এটা। ওই 21শে আগস্টে গ্রেনেড মামলায় গেছিল নাকি, যাই হোক আরেকটু আমি কনফার্ম হয়ে এটা বলতেছি। ঠিক আছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর মামলায় যেখানে জজ সাহেব সরাসরি নিজে ফিজিক্যালি স্পটে গিয়া সে ঘটনার এই ঘটনাস্থলটা ওই ক্রাইম সিনটা দেখে আসছে। বেশ কিছু মামলা আছে। আচ্ছা, এটা হচ্ছে সেটা। ঠিক আছে। স্যার এটা কি ধরনের মামলাতে যাবে? এটা এটা আলোচিত ওই মামলা। এটা চাঞ্চল্যকর মামলা ছাড়া নর্মাল কোনো মামলা এটা কোনোদিন যাওয়ার কোনো রেকর্ড নাই। এটা হচ্ছে একদম মানে হাই প্রোফাইলের মামলা যেগুলো হয়। ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন। এই গুরু সাক্ষীকে সাক্ষীকে আপনি রিকল করবেন কোন আইন অনুযায়ী? 540 ধারা স্যার। স্যার পাঁচশো 540। চল্লিশ 540 দ্বারাই সাক্ষীকে রিকল করবেন। এখানে কয়টা কথা বলা আছে? এখানকার বক্তব্যটা কি ভিতরে কে বলতে পারবে? এই যে সাক্ষীকে রিকল করতেছেন 540 দিয়া, কেন কি কারণে করতেছেন? কারণগুলো একটু দেখান। স্যার একবার হচ্ছে তাকে সাক্ষী হিসেবে আর কি ডাকা হয়েছে, ইভেন তার সাক্ষীটা নেওয়া হয়েছে, তারপর যদি আবারও প্রয়োজন পড়ে তখন আর কি পুনরায় তাকে রিকল করবে। ভেরি গুড, এতটুকুই। এই ধারাতে কয়টা অংশ দেখেন তো, এই সেকশনটাতে টোটাল কয়টা ভাগ আছে? মানে একটু বক্তব্যটা যদি আপনি ভাগ করেন তাহলে কয়টা ভাগ করতে পারবেন আপনি? মানে এটা যদি আপনি ভাগ করেন বোঝার সুবিধার্থে, প্রথমত আপনি তাদের সাক্ষী হিসেবে কাউকে সমন দিতে পারে, কোর্ট পারে না। এটা একটা কথা। মানে সেকশনটা ভাঙতেছি আমরা, সেকশনটাকে একটু আমরা মানে ডাইসেক্ট করতেছি। হ্যাঁ, সাক্ষী হিসেবে কাউকে সমন দিতে পারে কোর্ট, তাই না? জি স্যার। অথবা কোর্ট এটা পারে না, আদালতে উপস্থিত যে কোনো ব্যক্তিকে কোর্ট ইচ্ছা করলে পরীক্ষা করতে পারে না। জি স্যার। পারে। অথবা কোন সাক্ষীকে আবার তলব করতে পারে না বা জেরা করতে পারে না। পারে। জি স্যার, পুনরায় তলব পারে করতে পারে। পারে স্যার, পুনরায় জি তলব স্যার। করতে পারে। পারে। জি, এই কথাগুলো একটু ভেঙে ভেঙে পড়বেন তাহলে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে। আর মূল কথা হচ্ছে সুমাইয়া যেটা বলছিল, যে একবার আপনি অলরেডি সাক্ষী নিয়ে নিছেন কিন্তু আপনি প্রয়োজন মনে করতেছেন যে না আরো কিছু প্রশ্ন করা দরকার বা আরো কিছু জবানবন্দি নিয়ে তার থেকে ইনফরমেশন বের করা দরকার, তাহলে 540 দ্বারা তাকে আবার ডাকবেন। ঠিক আছে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ সেকশন পড়েন, 540-এর ক বা এ। এটা একটু বুঝার একটু বুঝার একটু বিষয় আছে। 540টা তো সহজে বুঝে গেছেন। একজনকে সাক্ষী নিয়ে নিছেন, তারে নিয়ে আসছেন, সমন দিতে পারছে, অথবা তারে পরীক্ষা করতে পারছে, অথবা আবার প্রয়োজন আসছে তারে আবার আপনি আবার যারা করতে পারলেন, সব পারলেন। কিন্তু 540-এর ক একটা সেকশন যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কি বলা আছে? এটা কি বলা আছে? সহজ, মাত্র দু তিনটা কথা, কিন্তু কথা কিন্তু বেশি না। দেখেন, এটা আমি বলে দিই। এটা বলা। কতিপয়কে, হ্যাঁ বলেন শাহিন, হ্যাঁ বল। স্যার বলেন না স্যার, আপনি বলেন স্যার। আচ্ছা,
কতিপয় ক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে অনুসন্ধান ও বিচারের বিধান, কিছু কিছু ক্ষেত্রে আসামি কিন্তু নাই। আসামির অনুপস্থিতিতে বিচার হয়েছে কোন ধারায়? স্যার এটা হচ্ছে তিনশো পাঁচশো উনচল্লিশের বি ধারাতে। 339 বি ভিতরে স্যার। স্যার। আর সাক্ষী নিছে, আসামির অনুপস্থিতিতে সাক্ষী নিছে কোন 500 ধারায়? 512 512 512 ধারায়। 512 ভেরি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট অ্যান্সার। এবার আসেন, কিছু কিছু ক্ষেত্রে আসামি অনুপস্থিত, আসামির অনুপস্থিতিতে অনুসন্ধান চালাইয়ে নেওয়া যাবে, বিচার কার্য চালাইয়ে নেওয়া যাবে। তবে কতিপয় ক্ষেত্রে, এখানে কিন্তু একটা শব্দটা একটু বোঝার বিষয় আছে। দেখেন, দুই বা ততোধিক আসামি, তাহলে দুই বা ততোধিক আসামি যদি হয় তাহলে ট্রায়ালটা কি যৌথ ট্রায়াল হয় নাকি সিঙ্গেল ট্রায়াল হয়? যৌথ হয়। যৌথ স্যার, যৌথ 2 বা ট্রায়াল। ততোধিক। হ্যাঁ, আমার দুই বা ততোধিক যদি হয় তাহলে যৌথ ট্রায়ালের কথা আমার কোন আইনে বলা আছে? স্যার দণ্ডবিধির 34 ধারাতে বলা আছে। এক্সেলেন্ট, অসাধারণ অ্যান্সার, ভেরি গুড। তাহলে জয়েন্ট ট্রায়ালের কথা বলা আছে আমার 34 থেকে একদম 36, 37, 38 পর্যন্ত, ঠিক আছে? এখন জি এই, স্যার। হ্যাঁ, এই জয়েন্ট ট্রায়ালে দুই বা ততোধিক আসামি আদালতে হাজির থাকিলে, দুই বা ততোধিক আসামি যদি আদালতে হাজির থাকে, জয়েন্ট ট্রায়ালে তো অনেক জি স্যার। অনেক জয়েন্ট ট্রায়াল গুলো তো মনে করেন 5-10 জন নিচে আসামি হয় না, 5 জনের উপরে হয় সাধারণত। দুই বা ততোধিক আসামি আদালতে হাজির থাকিলে এই বিধির অধীনে অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে জজ বা ম্যাজিস্ট্রেট যদি কোনো কারণবশত সন্তুষ্ট হয় যে, এটা তার কিছু নাই। এখনো পর্যন্ত কোনো কথা এমসিকিউ কিন্তু আসে নাই। মানে কথাটা হচ্ছে কি, দুই বা ততোধিক আসামি আদালতে হাজির যদি থাকে, কিন্তু বাকিরা তার মানে নাই, কথাটা এরকম না? জি স্যার। দুই বা ততোধিক আসামি আদালতে হাজির থাকলে অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে কোর্ট যদি মনে করে যে, কি মনে করে, আসামিদের এক বা একাধিক এক বা একাধিক জন আদালতে হাজির থাকিতে অসমর্থ বা অক্ষম, মানে আদালতে হাজির থাকতে পারতেছে না কোনো কারণেই, আদালতে কোনো কারণে হাজির থাকতে পারে নাই, তাহা হইলে উক্ত কারণ লিপিবদ্ধ করিয়া আসামির অ্যাডভোকেট থাকিলে আসামিকে হাজির হইতে রেহাই দিয়া, তার মানে কি, ওই যে 205 যদি হয়, মানে আসামিকে অব্যাহতি দিয়ে দিছে হাজিরা থেকে, রেহাই দিতে, এবং তাহার অনুপস্থিতিতে অনুসন্ধান বা বিচার চালাইয়া যাইতে পারিবেন এবং কার্য দ্বারা পরবর্তী উক্ত আসামিকে ব্যক্তি হাজির থাকা নির্দেশ দিতে পারেন। মূল কথা যদি বলি সংক্ষেপে এতটুকু, যদি এ ধরনের কোনো জয়েন্ট ট্রায়াল হয়, অনেক আসামির মধ্যে দুই বা ততোধিক আসামি যদি একজন দুইজন যদি নাও থাকে, জি স্যার। একজন দুইজন যদি নাও থাকে, তারপরেও তার কারণে কোর্ট কার্যক্রম, বিচার কার্যক্রম বন্ধ রাখবে না। এটাই মেন কথা স্যার এটার মধ্যে, যে এটাই মেন যদি কথা, যে অনেকগুলো আসামি ট্রায়ালের থাকে কাজ। সেই জি, ক্ষেত্রে যদি আর কি দুই একজন উপস্থিত আছে আর গুলা উপস্থিত নাই, তাতেও কোনো কিছু যায় আসে না। এই জাস্ট ক্ষেত্রে আর কি বিচার কার্যক্রম বিচার কাজ চলতেই চলবে, থাকবে। বিচার কাজ চলতে থাকবে। আর তবে হ্যাঁ, এটা বলতে পারে যে আপনি এটা আসেন নাই, পরবর্তীতে এটা আপনি থাকেন, এটা কোর্ট বলে দিতে পারে। ওকে, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এরূপ কোন মামলায় আসামির এখন ধরেন, আগে তো এই বেচারাও নাই, মানে ওই আসামি নাই, এখন আবার যদি অ্যাডভোকেট সাহেব না থাকে, কিন্তু জজ মনে করতেছে আমার আসামিকে কিন্তু লাগবেই, জি স্যার। তাহলে কোর্ট যদি উপযুক্ত মনে করে কারণ লিপিবদ্ধ করিয়া অনুসন্ধান বা বিচার মুলতবি রাখিতে পারিবেন। এখন কোর্ট মনে করতেছে যে না, আগে তো কোনোভাবে ছাড় দিয়ে দিছে, জি স্যার। কিন্তু এইবার কোর্ট মনে করতেছে যে না, এবার উকিলও নাই, আসামিও নাই, কিন্তু আমার আসামির এবার লাগবে কেন? কারণ গুরুত্বপূর্ণ সাক্ষী, ওনারা স্যার আমি সামনে আর স্টেপ নিতে পারতেছি না, আগাইতে পারতেছি না, সেই ক্ষেত্রে ওনারা যদি লাগে, তাহলে সে মামলা কার্যক্রম মুলতবি রাইখা
রাখতে পারে, অথবা আসামির মামলা পৃথকভাবে গ্রহণ করিবার বিচার, অথবা যদি মনে করে যে না এই আসামি খুব ঝামেলা, এই আসামি আর আসতেছে না, তাহলে ওরে সেপারেট ট্রায়াল করে ওরে আলাদা করে ফেলেন। ও আসতেছে না নিয়মিত, ও ঝামেলা করতেছে, ওর আলাদা বিচার শুরু হোক। বুঝছেন কিনা? খুব সহজ না একদম। স্যার, বুঝতে পারছি স্যার। তার মানে এটাই হলো যে প্রথমে হচ্ছে একত্রে আর কি যারা আছে তাদের একত্রে বিচারটা করবে। সেই ক্ষেত্রে হচ্ছে যদি কেউ নাও থাকে এই মামলাতে, তাতে আর কি আদালতের কোনো কিছু যায় আসে না, বিচার কার্য চলতে থাকবে। তারপরে যদি এরকম কিছু হয় যে হ্যাঁ, মানে যে একটা গুরুত্বপূর্ণ সাক্ষী সে আসলোই না, সেই ক্ষেত্রে তাকে পৃথক ভাবে আর কি করবে। মানে সে তাদের নিয়ে তো, তাদের ছাড়া তো আর মামলা সামনে আগানো যাচ্ছে না, এই জন্য মামলা কার্যক্রম স্থগিত রাখবে। আর যদি মনে করে যে না উনি খুব ডিস্টার্বিং, ওনার কারণে মামলা আগানো যাচ্ছে না, ওনার আলাদা করে ফেলবে, এতটুকু। ওকে, ভেরি গুড। এরপর আসেন, চমৎকার, অসাধারণ। আচ্ছা, 544 ধারায় সাক্ষীর খরচ দিতে পারে, এটা একটু দেখেন তো কেন দিতে পারে, কি জন্য দিতে পারে সাক্ষীর খরচ। এখন যদি প্রয়োজন মনে করে, গুরুত্বপূর্ণ সাক্ষী যদি হয়, বারবার রাষ্ট্রীয়, ধরেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একজন সাক্ষী, সে একটা সরকারি জব করে, বারবার যদি আসে, তাহলে তারে কিন্তু এই খরচ দেওয়া লাগবে, এইটাই। তাহলে তাকে সরকারি তফসিল থেকে আর কি যুক্তিসঙ্গত খরচ যেটা সেটা দেওয়া হ্যাঁ, হবে। খরচ দিতে হবে। ওই যে ট্রাভেল অ্যালাউন্স বলে, টিএ এন্ড ডিএ, ডেইলি অ্যালাউন্স এবং টিএ, ট্রাভেল অ্যালাউন্স যেটাকে বলে, এটা সাক্ষী আনলে ওই কোর্টকে ইয়ে দিতে হয়, যে আপনি সাক্ষী ধরেন, গভর্নমেন্টের যে সাক্ষী ওরা তো ছুটি নিয়ে আসে, উনি তো সরকারি একজন কর্মচারী, তো উনি যদি কোর্টে আসে, ওনার তো সারাদিন ওইদিকে নষ্ট। তো এই জন্য বিশেষ ক্ষেত্রে ওদেরকে, যেমন পুলিশ পার্সোনাল যারা আছে, বা আপনার র্যাব, ইয়ে টিয়ে, গভর্নমেন্টের যে অ্যাপারেটাস সাক্ষীগুলো, এদেরকে কিন্তু মাঝে মাঝে কোর্ট যদি মনে করে, তাহলে ওদেরকে সাক্ষীর জন্য একটা খরচ কি করতে পারে, সরকারি তহবিল স্যার, হইতে এর আগে এদের কোন ধারাতে যেন আমরা পড়ছি স্যার, যে সরকারি কর্মকর্তা হলে তার আর কি তার অনুপস্থিতিতেও আর কি নেওয়া যাবে, বিচার কার্য চলতে থাকবে স্যার। না, এটা তো আপনি 247 ধারায় চলে গেছেন, তার মানে মামলাটা জি খারিজ স্যার। করবে না, মামলাটা খারিজ করবে না, সরকারি কিন্তু কর্মচারী হইলে তাকে রেহাই দিয়া মামলা মামলা কার্যক্রমটা চলবে, রাইট। মামলাটা, এটা দুইশো হ্যাঁ, সাতচল্লিশে গেছেন আপনি, ভেরি গুড। 47 দ্বারা। আচ্ছা, আর এখানে হিসাবটা একটু মাথায় রেখে দিয়েন আপনারা, এই যে খরচটা যে দিবে, এটা কিন্তু একটা নিয়ম আছে। এই 5 মাইলের মধ্যে 5 টাকা, 5 মাইলের ঊর্ধ্বে হইলে, 10 মাইলের বেশি নয় 750 টাকা, 7.5 টাকা আর কি, আর 10 মাইলের ঊর্ধ্বে, 20 মাইলের বেশি নয় 1250 টাকা, আর 20 মাইলের অধিক দূরত্ব উভয় পথ বাহু 15 টাকা। ঠিক আছে? স্যার, খরচের এই জায়গায় হারটা কি যাওয়া আসা হবে? না, এটা ওভাবে ইয়ে হবে না, কিন্তু এটা লাগবে না, এটা তারপরে একটু এটা জানানোর জন্য দিয়ে দিলাম। এবার লেখেন ধারা 550, সন্দিগ্ধ চোরাই মাল জব্দ করার ব্যাপারে পুলিশের ক্ষমতা। আচ্ছা, চোরাই মালের কথা কোথায় বলা আছে? স্যার, 410-এ বলা আছে দণ্ডবিধির। 400 দণ্ডবিধিতে স্যার, 410-এ। এক্সিলেন্ট, ভেরি গুড, ভেরি গুড। এখানে সন্দিগ্ধ চোরাই মাল জব্দ করার ব্যাপারে পুলিশের ক্ষমতাটা এখানে দেওয়া আছে। ঠিক আছে? জি স্যার। কি বলা আছে দেখেন তো, এতটুকুই। আর 552টা একটু দেখে ফেলেন একসাথে। সবাই শুনতেছেন তো? জি জি স্যার। স্যার। মুক্তি আপু, লিজা, মেহের নিগার, বকুল, শাহিন,
আচ্ছা, 552তে কি বলা আছে? অপহৃত নারী প্রত্যর্পণে বাধ্য করার ক্ষমতা, তাই না? এতটুকুই মাথায় রাখেন একটু। এখানে কোনো এমসিকিউ আছে? আর এটা হলো যে 16 বছরের নিম্ন বয়স্ক যদি কোনো বালিকাকে অপহরণ করা হয় বেআইনিভাবে আটক রাখা হয়, সেক্ষেত্রে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ফাঁসির নিকট অভিযোগ দায়ের করে তিনি ওই স্ত্রী লোককে অবিলম্বে দেওয়ার জন্য তার এটা বলতে পারে, অথবা ওই স্বামী স্ত্রী অভিভাবকের কাছে থাকলে ওই ক্ষেত্রে ব্যবহার হয়েছে। আচ্ছা, এবার বলেন, ফৌজদারি আদালতের ভাষা নির্ধারণের ক্ষমতা কার? আদালতের, নাকি কোর্টের, নাকি জেলা জজের, নাকি দায়রা আদালতের, নাকি হাইকোর্টের? আদালতের স্যার। ফৌজদারি আদালতের ভাষা নির্ধারণের ক্ষমতা কার? আদালতের নাকি? 558তে যান, সরকারের কিনে একটু দেখেন আপনারা মেহরবানি করে। উফ, ওরে। সবাই দেখেন এখন দেখেন। স্যার, আদালত হ্যাঁ, কি স্যার, সরকার প্রত্যেকটা সরকারের কাজে স্যার। কি হবে? সরকার স্যার সরকার। করবে, 558। যে সরকার, এই উত্তরটাই খুব বেশি দরকার। যাক, পেয়ে গেলাম, সরকার। সাফায়েত, আপনি পাইছেন কিনা? জি স্যার, পাইছি স্যার। কোন ধারায় বলা আছে? 558। ভেরি গুড। এবার লেখেন, হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা, অর্থাৎ ইনহিয়ারেন্ট পাওয়ার অফ দ্য ক্রিমিনাল কোড, 561 রে। এইটাতে দেখবেন হাইকোর্ট বিভাগ তিনটি ক্ষেত্রে সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে। লিখেন, হাইকোর্ট বিভাগ তিনটি ক্ষেত্রে সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে। 1 নম্বর, এটা লিখে ফেলেন সবাই, কারণ এটা রিটেনের জন্য লাগবে। হাইকোর্ট বিভাগ তিনটি ক্ষেত্রে সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে। 1 নম্বর,